খবর দিনভরে যে ছবি আপনাদেরকে দেখাবো শুরুতেই এবার, তা হচ্ছে একটা স্যাটেলাইট ইমেজ। কত সালের? 1985 সালে। ভালো করে স্যাটেলাইট ইমেজটা দেখুন। যেই স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে এই বেসরকারি হাসপাতাল রুবি জেনারেল হাসপাতাল, তার যে আশেপাশের জায়গা সেটা একেবারেই সবুজে সবুজ। কিন্তু সেই ছবিটা কিভাবে কয়েক বছরের মধ্যে বদলে গেছে একবার দেখুন। 2011 ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে বেআইনি নির্মাণ বেড়েছে। আমরা পয়েন্ট করে করে দেখাচ্ছি কোথায় কোথায় বেড়েছে বেআইনি নির্মাণ। 2011 পর 2018, 21, 24, 25 এবং 26 জলা জমি ভরাট করে নির্মাণ। যে জায়গা সবুজে সবুজ ছিল, 10-12 বছরের মধ্যেই সেই সবুজ নিধন হয়ে গিয়েছে। জলা জমি বুঝিয়ে বেআইনি নির্মাণ, একের পর এক বেআইনি নির্মাণ। এখানেই প্রশ্ন, অজ্ঞতাতেই কি নষ্ট কলকাতার এই কিডনি? কথা বলবো, প্রতিনিধি ইরণ রয় বর্মন রয়েছেন সঙ্গে। ইরণ, আমাদের দর্শকরা যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলা টিউন করেছেন, কেন কলকাতার কিডনি বলা হয় এই জায়গাটাকে, যে জায়গার সবুজ কার্যত আজ মিলিয়ে গিয়েছে? দেখো, কলকাতার ফুসফুস বলা হয় কলকাতার ময়দানকে। প্রচুর গাছপালা, সবুজ আছে, গ্রিন আছে। সেই কারণে মানুষ সকালে দেখবে, সকালে মর্নিং ওয়াকে যান, মর্নিং ওয়াক করেন এবং সেখানে পিওর অক্সিজেন নেওয়ার চেষ্টা করেন। ঠিক সেরকমই কলকাতার ময়দান যখন কলকাতার ফুসফুস, ঠিক সেরকমই কলকাতার কিডনি হচ্ছে এই পূর্ব কলকাতা জলাভূমি বা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড। কেন? তার কারণ হচ্ছে যে ভৌগোলিক অবস্থানে এখানকার যে জলাভূমি রয়েছে, জলাভূমি জিনিসটা কি? জলাভূমি সেখানে শুধু জল যুক্ত জায়গা তা নয়, জল প্লাস ভূমি সব নিয়েই জলাভূমি, যার স্ট্রাকচার বা ভৌগোলিকভাবে এমন একটা গঠন যে সারা কলকাতার যে ড্রেনেজ, যে বর্জ্য পদার্থ, সেগুলো বিভিন্ন খালের মাধ্যমে এই অঞ্চলগুলোতে এসে পড়ে এবং এখানে প্রাকৃতিক নিয়মে রিসাইকেল হয়ে 1 মাসের মধ্যে সময় নিয়ে সেগুলোই আবার মাছেদের খাওয়ায় রূপান্তরিত হয়। অর্থাৎ শহর কলকাতার যে জঞ্জাল, তার ড্রেনেজ সিস্টেম, সেটা পুরোটাই একটাই জায়গায় এসে জমা হয়, সেটা হচ্ছে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড। অর্থাৎ এই জমিটা শুধু জমি নয়, মানুষকে বাঁচিয়ে রাখার, সুস্থ রাখার, পরিবেশকে সুস্থ রাখার, বাস্তুকে সুস্থ রাখার, এই অতি গরম যাতে না হয়, অতি বৃষ্টিতে যাতে জল না জমা হয়, এই জায়গাগুলোর সব সমাধানের জায়গা হচ্ছে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড। এই জমিটা রক্ষা করাটা কতটা প্রয়োজন এর থেকে স্পষ্ট বোঝা যায় রুমেলা। একেবারেই আমাদের শরীরে কিডনির গুরুত্ব কতটা সেটা আমরা জানি। সমস্ত বর্জ্য সেটা ফিল্টারের কাজ করে কিডনি। সেখানে এই গোটা পূর্ব কলকাতার এই জলাভূমি, কেন তাকে কিডনি বলা হয়, তার গুরুত্ব কতটা, কি বলছেন বিশেষজ্ঞ? পূর্ব কলকাতার জলাভূমিকে কলকাতার কিডনি বলা হয় তার একটাই কারণ, যে বর্জ্য জলটা পরিশোধন করবার কোনো জায়গা তো আমাদের নেই, সেটা একমাত্র ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডই করে। দিনে 980 মিলিয়ন লিটার বর্জ্য রিসাইকেলড হয়। এবারে এটার উৎসটা হচ্ছে সেই ব্রিটিশ পিরিয়ডের সময় থেকে, যখন গঙ্গাকে বাঁচানোর জন্য ব্রিটিশার্সরা 2টো খাল ঠিক করেছিল, যেটা আমরা বাগজোলা খাল বলি, কেষ্টপুর খাল। সেইগুলো দিয়ে পুরো বর্জ্যটা যাতে ইস্টের দিকে যায়। যখনই গঙ্গাতে ওই জোয়ারটা আসতো, সেই সময় ওরা গঙ্গার গেট খুলে দিলে মনে করেছিল যে বর্জ্যটা সেখানে ভেসে বেরিয়ে যাবে, তাই হতো ইস্টের দিকে। কিন্তু এই খালগুলো পুরোপুরি ডিফাঙ্ক্ট হয়ে গেল। এই যে আরবান প্রেসারটা, এই প্রেসারটা, নগরায়নের যে চাপটা, সেটা ক্রমশ পূর্ব কলকাতা জলাভূমিকে খেয়ে ফেলছে। এই যে 980 মিলিয়ন লিটার বর্জ্য যাচ্ছে পূর্ব কলকাতার জলাভূমিতে, সেটা রিসাইকেল করবার আমাদের কাছে কোনো ব্যবস্থাই নেই। দেখুন, আমাদের শরীরের কিডনি যদি বিকল হয়ে যায় তাহলে কি হতে পারে? কিডনি আর ফিল্টার যদি না করে, কিডনির মাধ্যমে যে ফিল্টারেশনের কাজটা হয়, সমস্ত বর্জ্য যা বেরিয়ে যায় তা আমাদের রক্তে মিশে যাবে, আমাদের গোটা শরীর ইনফেক্টেড হয়ে পড়বে। তাই পূর্ব কলকাতার এই জলাভূমি যদি অজ্ঞতার জেরে আমাদের দ্বারাই ক্ষতি হয়ে যায়, তাহলে তার কি এফেক্ট পড়বে জানবো। ইরণ রয়েছেন সঙ্গে। ইরণ, রুমেলা, প্রত্যেক দিন প্রায় 2000 মিলিয়ন বজ্র এই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডে পড়ে। পরিমাণটা আরও একবার বলি, 2000 মিলিয়ন বজ্র পদার্থ, ড্রেনেজ এখানে এসে পড়ে এবং রিসাইকেল হয়। অর্থাৎ কলকাতার সম্পূর্ণ দূষণটাকে আবার সঠিকভাবে ফিরিয়ে দেওয়ার কাজ, যাতে পরিবেশে ভারসাম্য বজায় রাখে, এই জমির কাজ। আর যদি এটা না হয়, ওই শরীরের উদাহরণ দিয়ে তুমি যেরকম বলছিলে যে কিডনি বিকল হলে মানুষের
মৃত্যু পর্যন্ত হতে পারে। আর ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের যদি এই ধারণ ক্ষমতা বন্ধ হয়ে যায়, ইতিমধ্যেই যে খালগুলো দিয়ে এই বজ্র পদার্থ আসার কথা, কেষ্টপুর খাল, বাগজোলা খাল, চিংড়িহাটার খাল, ইভেন আদি গঙ্গা, সেগুলোতে ইতিমধ্যেই পলি পড়ে একের পর এক জায়গায় সেখানকার নব্যতা কমেছে। এই অঞ্চলগুলো নব্যতা কমছে, কারণ রাসায়নিক এখানে জিনিস এসে পড়ছে, একাধিক কলকারখানা তৈরি হয়েছে, বিশেষ করে গোডাউন তৈরি হয়েছে, এবং এই যে ধারণ ক্ষমতা সেটা ক্রমশ কমছে এবং পলি জমছে, যার ফলে এই যদি ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের যদি তার ধারণ ক্ষমতা, তার রিসাইকেল করার ক্ষমতা যদি কমতে থাকে, তাহলে ক্ষতি কি? নাম্বার ওয়ান ক্ষতি, খুব তাড়াতাড়ি এই যে আমরা গরম পড়লে, এখনই শীত যায়নি কিন্তু বলছি না যে খুব গরম, পারছি না বাবা গরমে দাঁড়াতে, এটা আরো বাড়বে। বছর 5 থেকে 7 সময় লাগবে, এই জলাভূমি জাস্ট শেষ হয়ে যাবে। আর তাতে কি হবে? অতিরিক্ত গরম, অতিরিক্ত বৃষ্টিতে কলকাতায় জল জমলে, যখন আমরা বলি এত জল কি করে অফিস যাব, কি করে কাজে বেরোবো, সেই জল নামবে না, দিনের পর দিন জল স্ট্যাগনেন্ট হয়ে থাকবে। জলটা যাবে কোথায়? জায়গাটাই তো নেই। তৃতীয় কি হবে? দূষণের পরিমাণ বাড়বে। দিল্লির দূষণ নিয়ে আমরা যত সতর্ক হই, কলকাতাও সেই দূষণের জায়গায় পৌঁছে যাবে। বেশি দিন সময় নয়, হাতে 5 থেকে 7 বছর। মাছ, যে বাস্তুতন্ত্রকে রক্ষাতে মাছের ভূমিকা, এবং মাছ এখানে চাষ হয়, এই মাছই আমরা খাই, সেই মাছের খাবার নষ্ট হচ্ছে, যার ফলে পুরনো যে এখানকার যে লোকাল মাছ সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। এখন হাইব্রিড মাছ সেইগুলো তৈরি করা হচ্ছে, সেগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতি। অর্থাৎ প্রত্যক্ষ আর পরোক্ষভাবে একাধিক কারণ আছে। পুরো ইকোসিস্টেম যেরকম নষ্ট হচ্ছে, যদি এই জলাভূমি এভাবেই দিনের পর দিন ক্ষয়ে যেতে থাকে, নষ্ট হয়ে যেতে থাকে, বিলুপ্ত হয়ে যেতে থাকে, তাহলে তার ফল আমাদের ভোগ করতেই হবে। পূর্ব কলকাতার জলাভূমির যে সার্ভিসেস গুলো, যেমন মাছ, এখানকার পরিবেশ ঠিক রাখা, কলকাতাকে ঠান্ডা রাখা, এই যে ইকোসিস্টেম সার্ভিসেস গুলো, এইগুলো আগামী 5-7 বছরের মধ্যে প্রায় নষ্ট হয়ে যাবে। বর্জ্য জল আর রিসাইকেল করা যাবে না, এবং সেই বর্জ্য জলগুলো কোথায় যাবে? ন্যাচারালি সুন্দরবন এবং বে অফ বেঙ্গল। যখন ওয়েটল্যান্ড ম্যাপ তৈরি হয়, তখন এটা রামসার সাইট থাকা সত্ত্বেও বলা হয়েছিল এটাকে বাদ দিয়ে দাও, কিন্তু এই ওয়েটল্যান্ডটার এটাই চরিত্র যে বর্জ্য জলকে রিসাইকেল করবার ক্ষমতা রাখে। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড একটা ম্যাট্রিক্স, একটা বাস্তুতন্ত্র, সেইটা চলে যাবে। আর 5 থেকে 7 বছর পরে এটার কোনো ফাংশন বলার মতো তো থাকবেই না। উল্টে হিতে বিপরীত যেটা হবে সেটা হচ্ছে এটা একটা এমিশন হাব হয়ে যাবে, অর্থাৎ প্রচুর পরিমাণে কার্বন এবং মিথেন নির্গমন হবে এখান থেকে। কলকাতার টেম্পারেচার এখন আপনারা সবাই বলছেন যে খুব গরম, খুব গরম, আরো গরম বাড়বে। আমি জানি না এর পরের 1 দশকের মধ্যে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। খুবই অ্যালার্মিং এই সিচুয়েশন, কিন্তু একে অপরের প্রতি দায় ঠেলাঠেলি তা তো রাজনীতিতে চলবেই। রাজনীতি নয়, আসলে অজ্ঞতাই দায়ী। শহরবাসীর অজ্ঞতাতেই বিলুপ্তির পথে পূর্ব কলকাতার এই ওয়েটল্যান্ড, দাবি পরিবেশবিদের। 30 দিন ডিটেনশন পিরিয়ড লাগে, মানে যে জলটা এসে বর্জ্য জলটা পড়ছে সেটা প্রায় 1 মাস ওখানে থাকলে পরিশোধিত হয়ে যায় সূর্যের আলোতে। এবং এই যে সূর্যের আলোতে পরিশোধিত হচ্ছে, সেখান থেকে যে অণুজীব, যেগুলো প্ল্যাঙ্কটনস যেগুলো তৈরি হয়, সেগুলোই কিন্তু মাছের খাদ্য। আগে এই কেষ্টপুর খাল, বাগজোলা, এদিকে আপনার চিংড়িঘাটার কাছে যে খালটা আছে, এইগুলোর চারিপাশে কিন্তু খাটাল ছিল। খাটালের গোবরটা বা ওই ধোয়া জলটা বয়ে আসতো ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডে, সেইটা কিন্তু উঠে গেছে। কাজে সেখানে মাছ চাষ আর হবে কি করে? আর মাছ চাষ যদি না হয় তাহলে এই লোকগুলো খাবে কি? অর্থাৎ জমিটাকে অন্য কাজে ব্যবহার করতে হবে। সেখান থেকেই কিন্তু এনক্রোচমেন্টটা শুরু হচ্ছে। এটা রাজনীতি নয়, এটা বস্তুতন্ত্রের যে পরিবর্তন, যেটা আমাদের অজ্ঞ মাথাতে ঢোকেনি, সেইখান থেকে এনক্রোচমেন্টটা শুরু হচ্ছে। এশিয়ান ডেভেলপমেন্ট প্রজেক্টটা দিয়ে খালগুলো পরিষ্কার করা হয়েছে, কিন্তু পূর্ব কলকাতার জলাভূমির যে সিল্টটা, পলি যেটা, সেটা পরিষ্কার করা হয়নি। তার ফলে কি হয়েছে? খালটা ডিপ হয়ে গেছে, পূর্ব কলকাতা জলাভূমির বেডটা উঠে গেছে। তাহলে তো ন্যাচারালি ওয়েটল্যান্ড যেটা, সেটা তো শুকনো হয়ে যাবে, এবং তাই ঘটছে। দেখুন, আমাদের অজ্ঞতাই আমাদের সমস্যা, কিন্তু আমরা শুধু সমস্যা নিয়ে কথা বলবো, তার সমাধানের পথ নিয়ে ভাববো না, তা তো হতে পারে না। এই জলাভূমি এখনো বাঁচানো সম্ভব, আর বাঁচাতে কি দরকার? দরকার বিশেষ প্ল্যান। কিভাবে সেটা এক্সিকিউট করা যায়, ইরন বলবে। ইরন, দেখো, জলাভূমি বাঁচানো এখনো সম্ভব মনে করছেন বিশেষজ্ঞরা, তবে একটা
অসুবিধার জায়গা থেকে থাকে, সেটা হচ্ছে যেহেতু বিশ্বের প্রায় সব জায়গাতেই জলাভূমিতে কোনো বসবাস নেই, মানুষের বাস নেই, কিন্তু পশ্চিমবঙ্গে যে দুটি জলাভূমি আছে তার মধ্যে সুন্দরবন এবং ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড দুটো জায়গাতেই মানুষের বসবাস রয়েছে। তাই এই বসবাসকে রেখে জলাভূমিকে বাঁচাতে হবে প্রথমত। আর অতিরিক্ত এই মানুষের বাসস্থানের জন্য অতিরিক্ত বাড়ি করা যাবে না। রুলস অনুযায়ী যা বলা আছে, জমির যা ক্যারেক্টার সেটাই রাখতে হবে, কোনো পরিবর্তন নয়। মানে মাটি থেকে কোনো রকম গাঁথনি করে কোনো রকম ভরাট তো দূরে থাক, কোনো নতুন বিল্ডিংও করা যাবে না। আর পাশাপাশি কার্বন, এই যে অতিরিক্ত কার্বন, সেটা কারা অবজার্ভ করে? তারা হচ্ছে গাছ। গাছ অক্সিজেন দেয় আর কার্বন ডাই অক্সাইড নিয়ে নেয়। সেই গাছ লাগাতে হবে, প্রাকৃতিকভাবে সৌন্দর্যায়ন করতে হবে এবং তার জন্য ফান্ড আসে। এরকম নয় যে আমরা গিয়ে অবৈজ্ঞানিক পদ্ধতিতে 4টে গাছ লাগিয়ে আসবো। এর বিষয় নিয়ে বিশ্বের বিভিন্ন সংস্থা তারা কাজ করছেন, তারা ফান্ডিং এর ব্যবস্থা করেন। যারা এই কার্বনের যাতে পরিবেশ রক্ষার্থে যারা কাজ করছেন সেই সংস্থাগুলোকে নিয়ে এসে তাদের সঙ্গে কথা বলে, শুধু তাই নয়, প্রপার প্ল্যান করতে হবে, যার ফলে এই জায়গাগুলোকে সংরক্ষণ যেরকম করতে হবে, পাশাপাশি তার ধারণ ক্ষমতাও বাড়াতে হবে। আর যত এটা করা যাবে তত মঙ্গল। আর একটা সতর্কবাণী দিয়ে রাখবো অবশ্যই, সেটা হচ্ছে যে গাছটা যখন ক্ষতি হয়, 20 বছরে যা ক্ষতি হয়, পরের প্রথম 50% যদি 20 বছরে ক্ষতি হয়, পরের 50% কিন্তু 10 বছরে, তার অর্ধেক সময় ক্ষতি হয়। তাই হাতে সময় কম, রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু অজ্ঞতা দূর করতে হবে। এই জলাভূমি শুধু জলাভূমি নয়, মানুষের কলকাতার বেঁচে থাকার একটা প্রধান একেবারেই অঙ্গ। অজ্ঞতায় ক্ষতি অনেক হয়ে গিয়েছে, কিন্তু ওই যে কথা বলে বেটার লেট দ্যান নেভার, অ্যাটলিস্ট আমরা সেই আশাটাই রাখতে পারি। এখনো যদি আমরা কার্বন ফাইন্যান্স, যে একটা জলাভূমির কার্বন নির্গমন যেমন সে আটকাতে পারে তেমনি সে নির্গমন করতেও পারে, এই আটকানোর যেটাকে কার্বন সিকুয়েস্ট্রেশন বলা হয়, সেইটাকে যদি আমরা বাড়াতে পারি তাহলে তো বিদেশ থেকে প্রচুর টাকা ফান্ডিং হতে পারে এখানেতে। সারা পৃথিবীতে এখন গ্লোবাল অ্যাডাপ্টেশন ফান্ড, গ্লোবাল কার্বন ফান্ড, কার্বন ফাইন্যান্সিং, জিসিএফ যেটা, এবং বিভিন্ন অ্যাডাপ্টেশন ফান্ড এর টাকা যেটা ঘোরাঘুরি করছে, সেইটাকে কার্বন ফাইন্যান্সিং হিসেবে আমরা ডেফিনেটলি নিয়ে আসতে পারি। এবং বায়োডাইভার্সিটি ক্রেডিট মেকানিজম যেটা এখন শুরু হয়েছে, সেখানে একটা আলাদা করে ফান্ড তৈরি হয়েছে, যারা বায়োডাইভার্সিটি কনজার্ভ করছে তারা সেই ফান্ডের আওতায় আসবে। সেখান থেকেও রাজ্য সরকার প্রচুর ফান্ড পেতে পারে। এই ফান্ডগুলোকে যদি কাজে লাগানো যায় তাহলে মনে হয় যে এখনো কিছুটা হয়তো কিছু করা যেতেও পারে।